नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির পত্রাবলী থেকে আজকের চিঠি। স্বামীজি লিখছেন, প্রিয় আলাসিঙ্গাকে, বালাজি, জিজি ও অন্যান্য মাদ্রাজি বন্ধুগণকে, ওরিয়েন্টাল হোটেল, ইয়োকোহামা, 10ই জুলাই 1893 সাল। আমার গতিবিধি সম্বন্ধে তোমাদের সর্বদা খবর দেওয়া আমার উচিত ছিল, আমি তা করিনি, সেজন্য আমায় ক্ষমা করবে। এরূপ দীর্ঘ ভ্রমণে প্রত্যহই বিশেষ ব্যস্ত হয়ে থাকতে হয়। বিশেষত আমার তো কখনো নানা জিনিসপত্র সঙ্গে নিয়ে ঘোরা অভ্যাস ছিল না। এখন এইসব যা সঙ্গে নিতে হয়েছে তার তত্ত্বাবধানেই আমার সব শক্তি খরচ হচ্ছে। বাস্তবিক এক ভীষণ ঝঞ্ঝাট। বোম্বাই ছেড়ে 1 সপ্তাহের মধ্যে কলম্বো পৌঁছলাম। জাহাজ প্রায় সারাদিন বন্দরে ছিল। এই সুযোগে আমি নেমে শহর দেখতে গেলাম। গাড়ি করে কলম্বোর রাস্তা দিয়ে চলতে লাগলাম। সেখানকার কেবল বুদ্ধ ভগবানের মন্দিরটির কথা আমার স্মরণে আছে। তথায় বুদ্ধদেবের এক বৃহৎ পরিনির্বাণ মূর্তি শয়ান অবস্থায় রইয়াছে। মন্দিরের পুরোহিতগণের সহিত আলাপ করতে চেষ্টা করলাম, কিন্তু তারা সিংহলি ভাষা ভিন্ন অন্য কোনো ভাষা জানেন না বলে আমাকে আলাপের চেষ্টা ত্যাগ করতে হলো। ওখান থেকে প্রায় 80 মাইল দূরে সিংহলের মধ্যদেশে অবস্থিত কান্ডি শহর সিংহলি বৌদ্ধ ধর্মের কেন্দ্র। কিন্তু আমার সেখানে যাবার সময় ছিল না। এখানকার গৃহস্থ বৌদ্ধগণ, কি পুরুষ কি স্ত্রী, সকলেই মৎস্য মাংসভোজী, কেবল পুরোহিতগণ নিরামিষাশী। সিংহলীদের পরিচ্ছদ ও চেহারা তোমাদের মাদ্রাজিদের মতো। তাহাদের ভাষা সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে উচ্চারণ শুনে বোধ হয় উহা তোমাদের তামিলের অনুরূপ। পরে জাহাজ পিনাকে লাগল। উহা মালয় উপদ্বীপে সমুদ্রের উপর একটি ক্ষুদ্র ভূমিখণ্ড মাত্র। উহা খুব ক্ষুদ্র শহর বটে, কিন্তু অন্যান্য সুনির্মিত নগরীর ন্যায় খুব পরিষ্কার। মালয়বাসীগণ সবই মুসলমান। প্রাচীনকালে এরা ছিল সওদাগরী জাহাজসমূহের বিশেষ ভীতির কারণ, বিখ্যাত জলদস্যু। কিন্তু এখনকার বুরুজওয়ালা যুদ্ধজাহাজের প্রকাণ্ড কামানের চোটে মালয়বাসীগণ অপেক্ষাকৃত কম হাঙ্গামার কাজ করতে বাধ্য হয়েছে। পিনাং থেকে সিঙ্গাপুর চললাম। পথে দূর হইতে উচ্চশৈল সমন্বিত সুমাত্রা দেখতে পেলাম। আর কাপ্তেন আমাকে প্রাচীনকালে জলদস্যুগণের কয়েকটি আড্ডা অঙ্গুল নির্দেশ করে দেখাতে লাগলেন। সিঙ্গাপুর প্রণালী উপনিবেশে স্ট্রেট সেটেলমেন্ট রাজধানী। এখানে একটি সুন্দর উদ্ভিদ উদ্যান আছে। তথায় অনেক জাতীয় ভালো ভালো পাম সংগৃহীত। ভ্রমণকারীর পাম, ট্রাভেলার্স পাম নামক সুন্দর তাল বৃত্তবৎ পাম এখানে অপর্যাপ্ত জন্মায়। আর রুটি ফল, ব্রেড ফ্রুট বৃক্ষ তো এখানে সর্বত্র। মান্দ্রাজে যেমন আম অপর্যাপ্ত, এখানে তেমন বিখ্যাত ম্যাঙ্গোস্টিন অপর্যাপ্ত। তবে আমের সঙ্গে আর কিসের তুলনা হতে পারে? এখানকার লোকে মাদ্রাজিদের অর্ধেক কালোও হবে না, যদিও স্থানে মাদ্রাজ অপেক্ষা বিষুবরেখার নিকটবর্তী। এখানে একটি সুন্দর জাদুঘরও আছে। এখানে পামদোষ ও লাম্পট্ট বেশি মাত্রায় বিরাজমান। এটাই এখানকার ইউরোপীয় ঔপনিবেশিকগণদের যেন প্রথম কর্তব্য। আর প্রত্যেক বন্দরেই জাহাজের প্রায় অর্ধেক নাবিক নেমে এরূপ স্থানের অন্বেষণ করে, যেখানে সুরা ও সঙ্গীতের প্রভাবে নরক রাজত্ব করে। থাক সে কথা। তারপর হংকং। সিঙ্গাপুর মালয় উপদ্বীপের অন্তর্গত হলেও সেখান থেকেই মনে হয় যেন চীন এসেছি। চীনের ভাব সেখানে এতই প্রবল। সকল মজুরের কাজ, সকল ব্যবসা বাণিজ্য বোধহয় তাদেরই হাতে। আর হংকং তো খাঁটি চীন। যাই জাহাজ কিনারায় নোঙর করে, অমনি শত শত চীনে নৌকা এসে ডাঙায় নিয়ে যাবার জন্য তোমায় ঘিরে ফেলবে। এই নৌকাগুলো একটি নতুন রকমের। প্রত্যেকটিতে 2টি করে হাল। মাঝিরা সপরিবারে নৌকাতেই বাস করে। প্রায়ই দেখা যায় মাঝির স্ত্রী হালে বসে থাকে। একটি হাল 2 হাত দিয়ে ও অপর হাল 1 পা দিয়ে চালায়। আর দেখা যায় যে শতকরা 90 জনের পিঠে একটি কচি ছেলে এরূপভাবে একটি থলির মতো জিনিস দিয়ে বাঁধা থাকে, যাতে সে হাত পা অনায়াসে খেলাতে পারে। চীনে খোকা কেমন মায়ের পিঠে সম্পূর্ণ শান্তভাবে ঝুলে আছে, আর ওদিকে মা কখনো তার সব শক্তি প্রয়োগ করে নৌকা চালাচ্ছেন, কখনো ভারী ভারী বোঝা ঠেলছেন, অথবা অদ্ভুত তৎপরতার সঙ্গে এক নৌকা থেকে অপর নৌকায় লাফিয়ে যাচ্ছেন। এ এক মজার দৃশ্য।
আর এত নৌকা ও স্টিম লঞ্চ ভিড় করে ক্রমাগত আসছে যাচ্ছে যে প্রতি মুহূর্তে চিনে খোকার টিকি সমেত ছোট মাথাটি একেবারে বুড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খোকার কিন্তু সেদিকে খেয়ালই নেই। তার পক্ষে এই মহাব্যস্ত কর্মজীবনের কোনো আকর্ষণই নাই। আর পাগলের মতো ব্যস্ত মা মাঝে মাঝে তাকে দু একখানা চালের পিঠে দিচ্ছেন, সে ততক্ষণ তার গঠনতন্ত্র অ্যানাটমি জেনেই সন্তুষ্ট। চীনে খোকা একটি রীতিমতো দার্শনিক। যখন ভারতীয় শিশু হামাগুড়ি দিতেও অক্ষম, এমন বয়সে সে স্থিরভাবে কাজ করতে যায়। সে বিশেষরূপেই প্রয়োজনীয়তার দর্শন শিখেছে। চীন ও ভারতবর্ষী যে মমিতে পরিণত প্রায় এক প্রাণহীন সভ্যতা স্তরে আটকে পড়েছে, অতি দারিদ্র্যই তার অন্যতম কারণ। সাধারণ হিন্দু বা চীনবাসীর পক্ষে তার প্রাত্যহিক অভাব এতই ভয়ানক যে তাকে আর কিছু ভাববার অবসর দেয় না। হংকং অতি সুন্দর শহর, পাহাড়ের ঢালুর উপর নির্মিত। পাহাড়ের উপরেও অনেক বড়লোক বাস করে। ইহা শহর অপেক্ষা অনেক ঠান্ডা। পাহাড়ের উপরে প্রায় খাড়াভাবে ট্রাম লাইন গিয়েছে। তারের দড়ির সংযোগে এবং বাষ্পীয় বলে ট্রামগুলি উপরে টেনে নিয়ে যাওয়া হয়। আমরা হংকং 3 দিন ছিলাম। সেখান থেকে ক্যান্টন দেখতে গিয়েছিলাম। হংকং থেকে একটি নদী ধরে 80 মাইল উজিয়ে ক্যান্টনে যেতে হয়। নদীটি এত চওড়া যে খুব বড় বড় জাহাজ পর্যন্ত যেতে পারে। অনেকগুলো চীনে জাহাজ হংকং ও ক্যান্টনের মধ্যে যাতায়াত করে। আমরা বিকেলে একখানি জাহাজে চড়ে পরের দিন রাতে ক্যান্টনে পৌঁছলাম। প্রাণের স্ফূর্তি ও কর্মব্যস্ততা মিলে এখানে কি হইচই! নৌকার ভিড়ই বা কি, জল যেন ছেয়ে ফেলেছে। এই শুধু মাল ও যাত্রী নিয়ে যাওয়ার নৌকা নয়, হাজার হাজার নৌকা রয়েছে গৃহের মতো বাসোপযোগী। তাদের মধ্যে অনেকগুলো অতি সুন্দর, অতি বৃহৎ। বাস্তবিক সেগুলো দোতলা তিতলা বাড়ির মতো। চারিদিকে বারান্দা রয়েছে, মধ্যে দিয়ে রাস্তা গেছে, কিন্তু সব জলে ভাসছে। আমরা যেখানে নামলাম সেই জায়গাটুকু চীন গভর্নমেন্ট বৈদেশিকদের বাস করবার জন্য দিয়েছেন। এর চতুর্দিকে নদীর উভয় পার্শ্বে অনেক মাইল জুড়ে এই বৃহৎ শহর অবস্থিত। এখানে অগণিত মানুষ বাস করছে। জীবন সংগ্রামে একজন আরেকজনকে ঠেলে ফেলে চলেছে। প্রাণপণে জীবন সংগ্রামে জয়ী হবার চেষ্টা করছে। মহা কলরব, মহা ব্যস্ততা। কিন্তু এখানকার অধিবাসী সংখ্যা যতই হোক, এখানকার কর্মপ্রবণতা যতই হোক, এর মতো ময়লা শহর আমি আর দেখিনি। তবে ভারতবর্ষের কোনো শহরকে যে হিসেবে আবর্জনাপূর্ণ বলে সে হিসেবে বলছি না। চীনেরা তো এতটুকু ময়লা পর্যন্ত বৃথা নষ্ট হতে দেয় না। চীনেদের গা থেকে যে ভীষণ দুর্গন্ধ বেরোয় তার কথাই বলছি। তারা যেন ব্রত নিয়েছে কখনো স্নান করবে না। প্রত্যেক বাড়িখানি এক একখানি দোকান। লোকেরা উপরতলায় বাস করে। রাস্তাগুলো এত সরু যে চলতে গেলেই দুধারের দোকান যেন গায়ে লাগে। 10 পা চলতে না চলতে মাংসের দোকান দেখতে পাবে। এমন দোকানও আছে যেখানে কুকুর বেড়ালের মাংসও বিক্রয় হয়। অবশ্য খুব গরিবেরাই কুকুর বেড়াল খায়। আর্যাবর্ত নিবাসিনী হিন্দু মহিলাদের যেমন পর্দা আছে, তাদের যেমন কেউ কখনো দেখতে পায় না, চীনা মহিলাদেরও তদ্রূপ। অবশ্য শ্রমজীবী স্ত্রীলোকেরা লোকের সামনে বেরোয়। এদের মধ্যেও দেখা যায় এক একটি স্ত্রীলোকের পা তোমাদের ছোট খোকার পায়ের চেয়েও ছোট। তারা হেঁটে বেড়াচ্ছে ঠিক বলা যায় না, খুঁড়িয়ে খুঁড়িয়ে থপথপ করে চলছে। আমি কতকগুলি চীনে মন্দির দেখতে গেলাম। ক্যান্টনে যে সর্বাপেক্ষা বৃহৎ মন্দিরটি আছে তা প্রথম বৌদ্ধ সম্রাট এবং সর্বপ্রথম 500 জন বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থ উৎসর্গীকৃত। অবশ্য স্বয়ং বুদ্ধদেব প্রধান মূর্তি। তার নিচেই সম্রাট বসেছেন আর দুধারে শিষ্যগণের মূর্তি। সব মূর্তিগুলোই কাঠে সুন্দরভাবে খোদিত। ক্যান্টন হতে আমি হংকংয়ে ফিরলাম। সেখান থেকে জাপানে গেলাম। নাগাসাকি বন্দরে প্রথমেই কিছুক্ষণের জন্য আমাদের জাহাজ লাগলো। আমরা কয়েক ঘন্টার জন্য জাহাজ থেকে নেমে শহরের মধ্যে গাড়ি করে বেড়ালাম। চীনের সহিত কি প্রভেদ! পৃথিবীর মধ্যে যত পরিষ্কার জাত আছে জাপানিরা তাদের অন্যতম। এদের সবই কেমন পরিষ্কার। রাস্তাগুলো প্রায় সবই চওড়া, সিধে ও বরাবর সমানভাবে বাঁধানো। খাঁচার মতো এদের ছোট ছোট দিব্যি বাড়িগুলো। প্রায় প্রতি শহর ও পল্লীর পশ্চাতে অবস্থিত চিরগাছে ঢাকা চিরহরির ছোট ছোট পাহাড়গুলো, বেঁটে সুন্দরকায় অদ্ভুত বেশধারী জাপ, তাদের প্রত্যেক চালচলন, অঙ্গভঙ্গি, হাবভাব সবই ছবির মতো। জাপান সৌন্দর্যভূমি। প্রায় প্রত্যেক বাড়ির পেছনে এক একখানি বাগান আছে।
তার জাপানি ফ্যাশনে ক্ষুদ্র ক্ষুদ্র গুল্মতৃণাচ্ছাদিত ভূমিখণ্ড, ছোট ছোট কৃত্রিম জলপ্রণালী এবং পাথরের সাঁকো দিয়ে ভালো রূপে সাজানো। নাগাসাকি থেকে কোবি গেলাম। কোবি গিয়ে জাহাজে ছেড়ে দিলাম। স্থলপথে ইয়োকোহামায় এলাম জাপানের মধ্যবর্তী প্রদেশসমূহ দেখবার জন্য। আমি জাপানের মধ্যপ্রদেশে 3টি বড় বড় শহর দেখেছি। ওসাকা, এখানে নানা শিল্পদ্রব্য প্রস্তুত হয়। কিয়োটো, প্রাচীন রাজধানী। টোকিও, বর্তমান রাজধানী। টোকিও কলকাতার প্রায় দ্বিগুণ হবে। লোকসংখ্যাও প্রায় কলকাতার দ্বিগুণ। ছাড়পত্র ছাড়া বিদেশিকে জাপানের ভিতরে ভ্রমণ করতে দেয় না। দেখে বোধ হয় জাপানিরা বর্তমানকালে কি প্রয়োজন তা বুঝেছে। তারা সম্পূর্ণরূপে জাগরিত হয়েছে। ওদের সম্পূর্ণরূপে শিক্ষিত ও সুনিয়ন্ত্রিত স্থলসৈন্য আছে। ওদের যে কামান আছে তা ওদেরই একজন কর্মচারী আবিষ্কার করেছেন। সকলেই বলে উহা কোনো জাতির কামানের চেয়ে কম নয়, আর তারা তাদের নৌবলও ক্রমাগত বৃদ্ধি করছে। আমি একজন জাপানি স্থপতি নির্মিত প্রায় 1 মাইল লম্বা একটি সুড়ঙ্গ দেখেছি। এদের দেশলাইয়ের কারখানা একটা দেখবার জিনিস। এদের যে কোনো জিনিসের অভাব, তাই নিজের দেশে করবার চেষ্টা করছে। জাপানিদের নিজেদের একটা স্টিমার লাইনের জাহাজ চীন ও জাপানের মধ্যে যাতায়াত করে, আর এরা শীঘ্রই বোম্বাই ও ইয়োকোহামার মধ্যে জাহাজ চালাবে মতলব করছে। আমি এদের অনেকগুলি মন্দির দেখলাম। প্রত্যেক মন্দিরে কতকগুলি সংস্কৃত মন্ত্র প্রাচীন বাংলা অক্ষরে লেখা আছে। মন্দিরে পুরোহিতদের মধ্যে অল্প কয়েকজন সংস্কৃত বোঝে, কিন্তু এরা বেশ বুদ্ধিমান। বর্তমানকালে সর্বত্রই যে একটা উন্নতির জন্য প্রবল তৃষ্ণা দেখা যায়, তা পুরোহিতদের মধ্যেও প্রবেশ করেছে। জাপানিদের সম্বন্ধে আমার মনে কত কথা উদিত হচ্ছে, তা একটা সংক্ষিপ্ত চিঠির মধ্যে প্রকাশ করে বলতে পারি না। তবে এটুকু বলতে পারি যে আমাদের দেশের যুবকেরা দলে দলে প্রতিবছর চীন ও জাপানে যাক। জাপানে যাওয়া আবার বিশেষ দরকার। জাপানিদের কাছে ভারত এখনো সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্নরাজ্য স্বরূপ। আর তোমরা কি করছো? সারা জীবন কেবল বাজে বকছো। এসো, এদের দেখে যাও, তারপর যাও। গিয়ে লজ্জায় মুখ লুকোবে। ভারতের যেন জরাজীর্ণ অবস্থা ভীমরতি ধরেছে। তোমরা দেশ ছেড়ে বাইরে গেলে তোমাদের জাত যায়। এই 1000 বছরের ক্রমবর্ধমান জমাট কুসংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে বসে আছো। 1000 বছর ধরে খাদ্যের শুদ্ধতা বিচার করে শক্তি ক্ষয় করছো। পৌরোহিত্য রূপ আহাম্মকির গভীর ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছ। শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচার তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট করে দিয়ে গেছে। তোমরা কি বলো দেখি? আর তোমরা এখন করছোই বা কি? আহাম্মক, তোমরা বই হাতে করে সমুদ্রের ধারে পায়চারি করছো। ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত কোনো তত্ত্বের এক কণা মাত্র তাও খাঁটি জিনিস নয়। সেই চিন্তার বদহজম খানিকটা ক্রমাগত আওড়াচ্ছ, আর তোমাদের প্রাণমন সেই 30 টাকার কিরানিগিরির দিকে পড়ে রয়েছে। না হয় খুব জোর একটা দুষ্ট উকিল হবার মতলব করছো। ইহাই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। আবার প্রত্যেক ছাত্রের আশেপাশে একপাল ছেলে, তার বংশধরগণ বাবা খাবার দাও করে উচ্চ চিৎকার তুলছে। বলি, সমুদ্রে কি জলের অভাব হয়েছে যে তোমাদের বই, গাউন, বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা প্রভৃতি সমেত তোমাদের ডুবিয়ে ফেলতে পারে না? এসো, মানুষ হও। প্রথমে দুষ্ট পুরুষগুলোকে দূর করে দাও, কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো শুধরবে না। তাদের হৃদয়ের কখনো প্রসার হবে না। শত শত শতাব্দীর কুসংস্কার ও অত্যাচারের ফলে তাদের উদ্ভব। আগে তাদের নির্মূল করো। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেও না, সামনে এগিয়ে চলো। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। প্রভু তোমাদের এই বাঁধা ধরা সভ্যতা ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন, আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতে বসবাস প্রধান সহায় হয়। এখন জিজ্ঞাসা করি, সমাজের এই নতুন অবস্থা আনবার জন্য সর্বাত্মকরণে প্রাণপণ যত্ন করবে মান্দ্রাজ এমন কতকগুলি নিঃস্বার্থ যুবক দিতে কি প্রস্তুত, যারা দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে?
তাদের ক্ষুধার্ত মুখে অন্নদান করবে, সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে, আর তোমাদের পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবীতে উপনীত হইয়াছে তাদের মানুষ করবার জন্য আমরণ চেষ্টা করবে। কুক কোম্পানি, শিকাগো, এই ঠিকানায় আমাকে পত্র লিখবে। তোমাদের বিবেকানন্দ। পুনঃ ধীর, নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুগ করা নয়। সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়। ইতি বি। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।